নমস্কার। আমি সৌমেন সরকার, আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি একটু পুরোনো দিকেই হাঁটব। আলোচনা করব হাইকোর্ট এবং তার সম্পর্কে, তার ব্যাপারে যে সমস্ত সাংবিধানিক এবং অন্যান্য নিয়মাবলী আছে সেটাই। আজকে আমরা যারা খবরের কাগজ দেখি, পড়ি, বা যে কোনো কাজে কর্মসূত্রে সংস্থার কাজে হোক আর ব্যক্তিগত কাজে হোক বা সাংগঠনিক কাজেই হোক, আমাদের অনেকেই কিন্তু হাইকোর্টে যেতে হয়। এবং আমরা যখন যাই তখন হাইকোর্টের যে বিভিন্ন রকমের যে ক্ষমতা, নিয়মাবলী বা শক্তির উৎস সে সম্পর্কে কিন্তু আমরা খুব একটা অবহিত থাকি না। আজকে চেষ্টা করব সেই ব্যাপারে কিছুটা আলোকপাত করার জন্যে। এই যে হাইকোর্ট, এই হাইকোর্টের যে পাওয়ার কোত্থেকে ডিরাইভ করে? কনস্টিটিউশন থেকে। কনস্টিটিউশনের সেভারাল পাওয়ার্স আছে, আর্টিকেলস আছে, যেটা হাইকোর্টকে সরাসরি ক্ষমতা দিয়েছে, রাইট ফ্রম ক্রিয়েশন টু অপারেশনস। যেমন ধরুন আর্টিকেল 214 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, 214 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে বলেই দেওয়া আছে দেয়ার শ্যাল বি আ হাইকোর্ট ফর ইচ স্টেট। কিন্তু পরবর্তীকালে এই আইনটা বা এই আর্টিকেলটা একটু সংশোধিত হয়, ঠিক হয় যে একের বেশি স্টেটের জন্যে বা ইউনিয়ন টেরিটরির জন্যে বা কম্বিনেশন অফ বোথ, তাদের জন্য একটা হাইকোর্টও হতে পারে। সেই জন্যে এখন 30টারও বেশি স্টেট এবং ইউনিয়ন টেরিটরি থাকা সত্ত্বেও ভারতে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25। এবার দেখুন আর্টিকেল 215 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কি বলছে? বলছে হাইকোর্ট ইজ টু বি এ কোর্ট অফ রেকর্ড। হোয়াট ইজ কোর্ট অফ রেকর্ড? কোর্ট অফ রেকর্ড হচ্ছে যে এই যে আজকে কোর্টে যে প্রসিডিংস চলছে, এই প্রসিডিংসগুলো কিন্তু ভবিষ্যতের জন্য সাক্ষ্য প্রমাণ হিসেবে ইউজড হতে পারে। এবং এইখানে যে বিচারপতিরা যে রায় দিয়েছেন, সেই রায়টাকে পরবর্তীকালে রেকর্ড অফ প্রেসিডেন্স হিসেবে ধরা হতেই পারে। এবং যে কেউ বলতেই পারেন যে কোনো বিচারপতি প্রার্থী যে অমুক কেসে, অমুক সালে, অমুক কোর্ট এই ব্যাপারে এই রায় দিয়েছেন এবং সেটা এখানেও প্রযোজ্য হোক। এবারে সেটা ধরা হবে কি হবে না, সেটা যদিও বিচার প্রার্থীর ওপর নির্ভর করে না, নির্ভর করে বিচারকের ওপরে। আরেকটা ব্যাপার আছে যে আর্টিকেল 217 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এতে কিন্তু বলে দেওয়া আছে যে হাইকোর্ট কি হাইকোর্টের যে বিচারপতি বা অন্যান্য নিয়োগ, এটা কিভাবে সম্পন্ন হবে। এবং আরেকটাও আছে, সেটা হচ্ছে আর্টিকেল 226। এই আর্টিকেল 226 ইজ দ্য বেসিক ফাংশন, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ হাইকোর্টস। এই 226-এ কি বলছে? আমরা বলি এটা ইনজাংশন রুল, ব্যাপারটা ইনজাংশন নয়, কিছু কিছু ক্ষেত্রে ইনজাংশন তো আছেই। ব্যাপারটা হচ্ছে যে যদি কারো কোনো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয় বাই অ্যানাদার পার্সন, গ্রুপ অফ পার্সনস, অর্গানাইজেশনস, এনি অফিস, এনি গভর্নমেন্ট or any other legal entity, তাহলে কিন্তু তিনি বিচারের সুরাহার জন্য, বিচারের জন্য হাইকোর্টের
কাছে তিনি প্রার্থনা করতে পারেন এবং হাইকোর্ট ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স কনফার্ড আন্ডার আর্টিকেল 226 সেখানে সেভারাল মেজার্স নিতে পারেন এবং সেক্ষেত্রে দেখুন যেটা কোন কোন ক্ষেত্রে এই আর্টিকেল 226 প্রযোজ্য। দ্য জাজমেন্ট প্রসিডিংস অ্যান্ড অ্যাক্টস অফ দি হাই, আচ্ছা এটা হচ্ছে এক বলি যে ফান্ডামেন্টাল রাইটস এবং অন্যান্য যে সমস্ত রাইটস আছে এই রাইটসগুলো কিন্তু বলেই দেওয়া আছে চ্যাপ্টার 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং সেক্ষেত্রে কি বলা আছে, সেক্ষেত্রে বলা আছে যে ফ্রিডম অফ স্পিচ, রাইট টু প্রপার্টি, এডুকেশন বা ইকুয়ালিটি বিফোর ল, রাইট টু লাইফ, এই যে এই সমস্ত যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি কোথাও কোনো কারণে ব্যাহত হয় তাহলে কিন্তু হাইকোর্ট এতে হস্তক্ষেপ করবে আন্ডার আর্টিকেল 226। সিমিলার একটা প্রভিশন কিন্তু রয়েছে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আন্ডার আর্টিকেল 32, সেটা আলোচনাতে পরে আসবো। তো এই হচ্ছে সাংবিধানিক যে ক্ষমতা হাইকোর্টকে দেওয়া হয়েছে সেই ব্যাপার। এবারে দেখুন হাইকোর্ট কি কি ধরনের পাওয়ার এনজয় করে। অ্যাট প্রেজেন্ট এ হাইকোর্ট এনজয়স দ্য ফলোয়িং জুরিসডিকশন। হাইকোর্টের কিন্তু একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। হাইকোর্ট বলে নয়, আমাদের যে লিগ্যাল ওয়ার্ল্ডে একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজ কিন্তু পিওর লিটারারি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে অনেকটাই আলাদা, এর মধ্যে অনেকটা ল্যাটিন বেশ কিছু শব্দ ঢুকে রয়েছে। এনিওয়ে, at present High Court enjoys the following jurisdiction: original jurisdiction, appellate jurisdiction, supervisory jurisdiction, control over subordinate courts, a court of record, and power of judicial review. তো এখানে প্রথমে বলি যে হোয়াট ইজ অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন মানে স্টার্টিং পয়েন্ট অফ এ ডিসপিউট টু বি সেটেলড আন্ডার ল। একটা ডিসপিউট হচ্ছে আদালতের দ্বারস্থ হয়েছে, কোন আদালতে এটা স্টার্টিং পয়েন্ট হবে। হাইকোর্টের যে অরিজিনাল জুরিসডিকশন সেটা হচ্ছে যেখানে স্টার্টিং পয়েন্ট হবে, 1 নম্বর হচ্ছে ম্যারেজ, ডাইভোর্স, কোম্পানি লজ, কন্টেম্প্ট অফ কোর্ট, রেভিনিউ ম্যাটার্স, ইন্টারস্টেট ডিসপিউট। প্রত্যেকটা হাইকোর্টের তো একটা নিজস্ব জুরিসডিকশন আছে। ফলে দুটো স্টেটের মধ্যে যদি কোথাও লড়াই লাগে তাহলে যে স্টেটে যেটুকু করণীয় সে ব্যাপারে সেখানকার হাইকোর্টের যে সিদ্ধান্ত সেটাই আসল। কিন্তু ইন্টারস্টেট কনফ্লিক্ট হলে যদিও সুপ্রিম কোর্ট এখানে প্রধান বিচারকের স্থানে থাকেন। আচ্ছা, ইলেকশন অফ মেম্বার্স বোথ টু পার্লামেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি, এগুলো লোয়ার কোর্টের দেখার ব্যাপার নয়। যে কোনো নির্বাচনের যে বৈধতা বা নির্বাচন পদ্ধতি, ইলেকশন কমিশন যেখানে জড়িত সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। ডিস্ট্রিক্ট কোর্টের এখানে কোনো রকম জুরিসডিকশন নেই। অবভিয়াসলি এটা সুপ্রিম কোর্টও যেতে পারে, কিন্তু অ্যাট দি অ্যাপিল স্টেজ, নট ইন দি অরিজিনাল স্টেজ। আর এই যে বললাম রেভিনিউ ম্যাটার, কর বিবাদ, কর বিবাদ কিন্তু হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনে। এর সঙ্গে আরও আছে, এখন যদিও নেই, আগে ছিল অ্যাডমিরালটি।
অর্থাৎ কিনা সমুদ্র পথে যে জাহাজ চলাচল সেই সংক্রান্ত যে ব্যাপার, সেই ব্যাপারে যদি কোনো ডিসপিউট থাকে তাহলে জুরিসডিকশনাল যে হাইকোর্ট সেই ব্যাপারটা দেখাশোনা করবে। এবং আরও বেশ কিছু আছে, লিস্টটা লম্বা হয়ে যাবে, একটু দেখে নিলেই হবে। যেমন যদি কোনো রেফার্ড কেস হয়, হাইকোর্টকে বলেছে যে এই ব্যাপারে তোমার জাজমেন্ট জানাও, সেগুলো কিন্তু এই জুরিসডিকশন, এই অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। এরপর কি হচ্ছে, রেট জুরিসডিকশন। রিট মানে কি? রিট মানে হচ্ছে অর্ডার। আর্টিকেল 226 এখানে আবার চলে এলো। আর্টিকেল 226 এখানে বলাই আছে যে আর্টিকেল 226-এ যখন কোনো ব্যক্তি বা সংস্থার যে ফান্ডামেন্টাল রাইটস এবং যদি কোথাও ব্রিচ অফ ল হয়ে থাকে যেটা তার স্বার্থের হানি ঘটাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি রিমেডি চাইতেই পারেন আন্ডার আর্টিকেল 226। এবং হাইকোর্ট যে অর্ডারগুলো দেয় সেটাও কিন্তু আন্ডার এক্সারসাইজিং দি পাওয়ার ভেস্টেড আন্ডার আর্টিকেল 226। কোন কোন ক্ষেত্রে এই রিট প্রযোজ্য? ইকুয়ালিটি, discrimination on grounds of race, caste, sex, place of birth, equality before law, equality of opportunity in matters of public employment, freedom of speech, life, personal liberty, right to education, and practicing of religion. সুপ্রিম কোর্টেরও মোটামুটি একই ধরনের পাওয়ার রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে রিট জুরিসডিকশন সেটা হাইকোর্টের থেকে বেশ কিছুটা কম, কারণ ফান্ডামেন্টাল রাইটস ছাড়া বেসিক্যালি এই ধরনের যে আন্ডার আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট যে অরিজিনাল যে পাওয়ারটা এনজয় করে সেটা কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রেই প্রযোজ্য, নট এনি আদার রাইট। হ্যাঁ, হাইকোর্টের রায়ের পরে তার অ্যাপেলেট জুরিসডিকশন থাকবে, কিন্তু স্টার্টিং পয়েন্ট অফ সাচ ডিসপিউট উইল নট বি সুপ্রিম কোর্ট। এবারে চলে আসুন অ্যাপেলেট অথরিটি বা জুরিসডিকশন অফ হাইকোর্ট। হোয়াট ইজ দ্যাট? বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে মামলাগুলো আসে, যে বিচারকদের রায়ে যদি কেউ সন্তুষ্ট না হন, কি সরকার পক্ষ কি কোনো প্রাইভেট পক্ষ বা যারা লিটিগ্যান্ট, তারা কিন্তু হাইকোর্টে অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট কোর্টের নির্দেশের বিরুদ্ধে। এটা হচ্ছে একটা। 2 নম্বর জিনিস হচ্ছে যে যদি কোনো সিঙ্গল বেঞ্চের অর্ডারে কেউ অ্যাগ্রিভড হন, সেটা সরকার, কোনো বেসরকারি সংস্থা, ব্যক্তি, সংগঠন যা হোক, সিঙ্গল বেঞ্চের রায়ের এগেনস্টে কিন্তু অ্যাপিল করার অধিকার রয়েছে ডিভিশন বেঞ্চ, ওই হাইকোর্টের। তো এই ধরনের অ্যাপেলেট জুরিসডিকশন রয়েছে। এবার মনে রাখতে হবে এই অ্যাপেলেট জুরিসডিকশনে কিন্তু দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ক্রিমিনাল জুরিসডিকশন আর একটা হচ্ছে সিভিল জুরিসডিকশন। হোয়াট ইজ ক্রিমিনাল জুরিসডিকশন? ক্রিমিনাল জুরিসডিকশন হচ্ছে যে সমস্ত কেস, মামলা আন্ডার সিআরপিসিতে নির্ধারিত বা পরিচালিত হয়, ক্রিমিনাল প্রসিডিওর কোড সিআরপিসি 1973, সেগুলো হচ্ছে ক্রিমিনাল কেস। আর যে সমস্ত মামলা সিভিল প্রসিডিওর কোডের দ্বারা 1908 দ্বারা পরিচালিত হয়,
সেগুলোকে বলে সিভিল অ্যাপিল, ক্রিমিনাল অ্যাপিল, এই সমস্ত ব্যাপারগুলো এইভাবে হয়, সিপিসি অর সিআরপিসি। এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এই যে সিপিসি বা সিআরপিসি দুটোই কিন্তু মোরলেস সেম প্রিন্সিপল মেনে চলে, এবং সিভিল ম্যাটারে অনেক জায়গাতেই কিন্তু দেখা যাবে যে হাইকোর্টের যে বিচারযোগ্য বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই শুরু হয় না হাইকোর্ট থেকে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, কিন্তু ক্রিমিনালের বেশিরভাগ কেস কিন্তু নিচে থেকে শুরু হয়। এখানে বলেও দেওয়া আছে আর্থিক মূল্য এবং অপরাধের যে ব্যাপার সেটা দেখে শুনেই কিন্তু এই কেসের ডিস্ট্রিবিউশন বা স্টার্টিং পয়েন্ট নির্ধারিত হয়। এইবারে দেখুন, ডিস্ট্রিক্ট কোর্টে যদি কাউকে যদি লাইফ সেন্টেন্স যদি কোনো মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেটাকে বলে ক্যাপিটাল পানিশমেন্ট, সেই ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু হাইকোর্টের দ্বারা কনফার্ম হতে হবে। কোনো ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে কিন্তু কারো কোনো রকম ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে না আনলেস ইট ইজ র্যাটিফাইড বাই এ হাইকোর্ট উইদাউট অ্যাপিল। অ্যাপিল হলে তো হাইকোর্টে তো যাবেই, যদি অ্যাপিল নাও হয় তাহলেও হাইকোর্ট কিন্তু সেটাকে স্ক্রুটিনি করবে যে এটা কি, এই যে সেন্টেন্সটা যেটা দেওয়া হয়েছে সেটা কি যথোপযুক্ত। তো এই হলো অ্যাপেলেট অ্যান্ড ক্রিমিনাল জুরিসডিকশন। এরপরে আরেকটা, যেটা শুরুতেই বলেছিলাম যে সুপারভাইজারি জুরিসডিকশন কাকে বলে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্ট এবং তার নিচে যে নানা রকম ফ্যামিলি কোর্ট হোক, মেট্রোপলিটন কোর্ট হোক, সাব ডিভিশনাল কোর্ট হোক, এরা হাইকোর্টের এদের কাজ দেখাশোনা করার জন্য কিন্তু হাইকোর্ট রয়েছে। এটাকে বলছে কন্ট্রোল ওভার সাবঅর্ডিনেট কোর্ট অ্যান্ড সুপারভাইজারি জুরিসডিকশন। ধরুন, লোক সংখ্যার নিরিখে কিন্তু এক একটা কোর্টের যে জুরিসডিকশন সেটা নির্ধারিত হয়। টাইম টু টাইম এই সমস্ত কোর্টের যে জুরিসডিকশন সেটা কিন্তু বদলায়, নতুন কোর্টও আসে। কোথাও বিচারপতি কম, কোথাও বিচারপতি বেশি বা অপেক্ষাকৃত বেশি, বা কোথাও কোর্টের কিছু সুবিধা অসুবিধা আছে, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার বা ইন দ্য স্পিরিট অফ ল, সেখানে এই কোর্টগুলো, লোয়ার কোর্টগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা দেখাশোনা করার দায়িত্ব কিন্তু হাইকোর্টের আছে। এক একজন বিচারপতি, তাকে কিন্তু কিছু নির্দিষ্ট লোয়ার কোর্ট অ্যালট করে দেওয়া আছে, হি ইজ ইন চার্জ অফ দোজ লোয়ার কোর্টস। এটাকেই বলে সুপারভাইজারি পাওয়ার বা জুরিসডিকশন অফ হাইকোর্ট। আরেকটা কি হচ্ছে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। হোয়াট ইজ দ্যাট? ধরুন, কোনো একটা রাজ্যের সরকার বা বিধানসভা একটি আইন প্রণয়ন করেছে, সেই আইনে যারা খুশি নন তারা যদি বলেন এই আইন সাংবিধানিকভাবে বৈধ নয়, অতএব একে বাতিল করা হোক, এটা কে দেখবে? এটা কিন্তু জুরিসডিকশন হাইকোর্ট দেখবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কিন্তু অ্যাসেম্বলির দ্বারা বা বিধানসভার দ্বারা রচিত কোনো আইনকে পরীক্ষা করে দেখা, জুডিশিয়াল রিভিউ করার দায়িত্ব কিন্তু ক্যালকাটা হাইকোর্টে, যদি সেখানে মামলা হয়। এখানে প্রশ্ন উঠতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো আইন থাকে সেটা কি
হাইকোর্ট দেখতে পারে? রিসেন্টলি যদিও এখানে একটু বিতর্ক হয়েছে, কিন্তু এর পরিষ্কার উত্তর কিন্তু হচ্ছে না। যেহেতু হাইকোর্টের নিজস্ব একটা স্টেট জুরিসডিকশন আছে, তার বাইরে হাইকোর্টের কোনো অবজারভেশন নট ম্যান্ডেটরি, অব্লিগেটরি। অতএব হাইকোর্ট কি করে পার্লামেন্টকে বলবে যে তুমি এই আইনটা পাল্টাও, রদ করো, উইথড্র করো, বা হাইকোর্ট নিজে বললো যে আমরা এটাকে রিভোক করে দিলাম? হয় না। এই পাওয়ারটা কিন্তু সুপ্রিম কোর্টের। অর্থাৎ কিনা স্টেট লেজিসলেশন যদি থাকে তাহলে হাইকোর্ট সেটা দেখবে, আর যদি সেন্ট্রাল ল হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট দেখবে। আরেকটা যেটা বললাম, পাওয়ার অফ কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড তাকে বলেছি, এবারেও বলেছি, যে প্রত্যেকটা মামলা এবং তার রায়, অবজারভেশন, এভরিথিং উইল বি প্রিজার্ভড পার্মানেন্টলি, এবং ভবিষ্যতে এটা এভিডেন্স হিসাবে কিন্তু ইউজড হবে। লোয়ার কোর্টের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটরি, আর প্যারালাল কোর্ট মানে অন্য হাইকোর্টের ক্ষেত্রে সেটা হয়তো এক্সাম্পল বা প্রিসিডেন্স হিসাবে দেখা হতে পারে। ইট ইজ নট ম্যান্ডেটরি ফর আদার হাইকোর্ট টু ফলো দি অর্ডার অফ অ্যানাদার হাইকোর্ট। তো দিস আর দি জুরিসডিকশন অফ হাইকোর্ট। এবারে আসুন শেষ পর্যায়ে, কেউ একজন মামলা নিয়ে এলে তাকে কি কি পদ্ধতির মধ্যে, হাইকোর্টে তাকে কি কি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। তার আগে একটা বলে নিই, একদিকে হচ্ছে বিচার প্রার্থী আর আরেক দিকে হচ্ছে বিচারপতি। তাহলে মধ্যখানে এই সেতু বন্ধনের কাজটা কে করছেন? অর্থাৎ কিনা কাগজ বা মামলার কাগজপত্র রিসিভ করা থেকে শুরু করে বিচারপতিদের কাছে সেটাকে পৌঁছে দেওয়া, এবং বিচারপতিদের রায় পাওয়ার পরে সেটাকে আবার ঠিকমতো এক্সিকিউশনের জন্য পার্টিদের কাছে দিয়ে দেওয়া, এই যে কাজটা, এটা করার জন্য একটা কর্মী বাহিনী আছে যাকে বলে রেজিস্ট্রি। এই রেজিস্ট্রির যিনি হেড তাকে বলে রেজিস্ট্রার জেনারেল, এবং এর নিচে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাডিশনাল রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, কোর্ট অফিসার, আরও সেকশন অফিসার, এরকম নানা ধরনের বিভিন্ন র্যাঙ্কের ডেজিগনেশনের সমস্ত কর্মী বাহিনী আছেন। এদের কাজ কি? বিচারপতিদের যে কাজ আর বিচার প্রার্থীদের যে কাজ, প্লাস এই যে যে যেটাকে বলে যে অ্যাডমিনিস্ট্রেশন, যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে থাকে সেক্রেটারিয়েট, ব্যুরোক্রেসি, কোর্টেরও সেরকম একটা ব্যুরোক্রেসি আছে, এটি হচ্ছে সেই রেজিস্ট্রি। এবারে ধরুন কোনো একজন মামলা করবেন, তো তিনি কাগজপত্র নিয়ে এলে তাকে প্রথমে রেজিস্ট্রিতে সেটাকে ডায়ারাইজ করতে হবে। অর্থাৎ কিনা তাকে প্রথমে ওটাকে একটা টোকেন নিতে হবে, নেওয়ার পরে তারপরে কোর্টের যে অফিসাররা আছে সেই অফিসাররা সেই কাগজগুলোকে খুঁটিয়ে দেখবেন যে পদ্ধতিগতভাবে আবেদনপত্র, বিচারের যে আবেদন, যেটাকে বলে এফিডেভিট, সেটা ঠিক আছে কিনা। সেটা অরিজিনাল পিটিশন হতে পারে, অ্যাপিল পিটিশন হতে পারে, যা খুশি হতে পারে। পরীক্ষা করে দেখা হবে যে প্রাথমিকভাবে যে জিনিস চাওয়া হয়েছে এবং তার সপক্ষে যেভাবে যা বলা হচ্ছে সেই জিনিসগুলো এর মধ্যে দেওয়া আছে কিনা। তারা মেরিট জাজমেন্ট করবেন না, কিন্তু পেপার ফিটনেস জাজমেন্ট তাদেরকে করতে হবে। যদি তাদের কথা শোনা হলো তো হলো, তাহলে তারা হয়তো সেটাকে শেষ পর্যন্ত রেজিস্ট্রি করে তার যেমন রিট পিটিশন নাম্বার বা অমুক তমুক যা বলে কোর্টের যে কেস নাম্বার, সেই কেস নাম্বারটা অ্যালট হয় আফটার প্রপার এক্সামিনেশন।
এবং এর জন্য একটা প্রি অ্যাডমিশন একটা হিয়ারিং হয়। তাকে বলা হয় যে তোমার যে আবেদনপত্র তার মধ্যে এই ঘাটতি আছে। যাই হোক, যদি সেটা না হয় তাহলে বিচারপতির কাছে সেটাকে প্লেস করা হবে এবং সেটা অটোমেটিক্যালি বিকজ অফ দি ডেফিসিয়েন্সি ইন পেপারস সেটা রিজেক্টেড বা ডিসমিস হয়ে যাবে। আর সেটা যদি হয়ে গেলে তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যাবে, WP নাম্বার দিস। এরপরে কি হবে, এটা বিচারপতিদের কাছে পাঠানো হবে ফর অ্যাডমিশন, অর্থাৎ কিনা মেইনটেইনেবিলিটি, অর্থাৎ এই মামলাটা চলবে কি চলবে না সেটা কিন্তু ঠিক করবেন কোর্ট অফিসাররা নয়, সেটা ঠিক করবেন বিচারপতি। তখন বিচারপতি দেখে প্রশ্ন করে তারপর বলতেই পারেন যে এই মামলাটা সারবত্তা আছে কিনা সেটা দেখতে গেলে যদি অপোজিট পার্টি অর্থাৎ যার বিরুদ্ধে মামলা তারও কিছু কথাবার্তা শোনা প্রয়োজন, তাহলে তিনি হয়তো একটা সময় দেবেন। সময় দেওয়ার পরে সময় দিয়ে বলবেন যে তুমি কাউন্টার এফিডেভিট দাও, এবং প্রয়োজনে তার এগেনস্টে আবার যে পিটিশনার বা অ্যাপেলেন্ট তিনি আরেকটি এফিডেভিট দিতে পারেন কোর্টের অনুমতি সাপেক্ষে। তো ওয়ান্স দিস আর গিভেন, এটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস। তা যখন কাউকে এরকম অপোজিট পার্টিকে যদি বলা হয় যে তুমি তোমার জবাব দাও, তার মানে কেসটা কিন্তু অ্যাডমিটেড হলো, সেই জন্যই কিন্তু অপোজিট পার্টিকে তাকে রেসপন্ড করতে বলা হলো। এবারে অপোজিট পার্টি তার কাগজপত্র নিয়ে এসে মানে বিচারপতির সামনে রাখলো। রাখার পর যদি দেখেন যে হ্যাঁ এটাতে লম্বা শুনানির কোনো প্রয়োজন নেই, শুরুতেই দেখা যাচ্ছে যে যিনি আবেদন করেছেন তার আবেদনটা গ্রহণযোগ্য এবং সঠিক, তাহলে তিনি সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাডমিটেড অ্যান্ড ডিসপোজড করে দিতে পারেন। এবং যদি দেখা যায় যে প্রতিপক্ষের উত্তর সাপেক্ষে যদি দেখা যায় যে আবেদনকারীর আবেদনে কোনো যথার্থ নেই, তাহলে তিনি সেটাকে ডিসমিসও করে দিতে পারেন। অর্থাৎ কিনা অ্যাডমিশন স্টেজেই কিন্তু এটা ডিসপোজাল হয়ে গেল। কিন্তু যদি অ্যাডমিশন স্টেজে যদি ডিসপোজাল না হয় তাহলে কিন্তু এটা নেক্সট রাউন্ডও যাবে, তখন এভিডেন্স, প্রিসিডেন্স, সাইটেশন এই ধরনের আরও সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে ফাইনাল হিয়ারিংয়ে। ফাইনাল হিয়ারিংয়ের জন্য একটা ডেট থাকে, সেই ডেটের 7 দিন আগে বিচারপতি তো বলে দিয়েছেন অমুক ডেটে ফাইনাল হিয়ারিং হবে, একদিনেই হবে তার কোনো কথা নেই, অর্থাৎ প্রথম দিনটা সেটাই হবে। ধরুন 10 তারিখে হয়তো ডেট দেওয়া হলো, তাহলে 3 তারিখের মধ্যে দুপক্ষের যে অ্যাডভোকেটরা আছেন তারা নিজেদের মধ্যে যে সমস্ত সাইটেশন বা এভিডেন্স বা আরও যা যা আছে যেটা তারা বিনিময় করতে চান, যেটা তারা বিচারপতির সামনে রাখবেন, সেটা দুপক্ষের মধ্যেও কিন্তু দেওয়া নেওয়া করে নিতে হবে। মানে এসব করলে হয় কি সময়ের অপচয়টা কম হবে এবং বিচারপতি সেটা দেখে নেবেন যে হ্যাঁ এগুলো বিনিময় হয়েছে কিনা। বিনিময় হয়ে যাওয়ার পর তারপর সেক্ষেত্রে আরেকবার শুনানি হবে, চুলচেরা শুনানি, ফাইনাল হিয়ারিং। এবং এই হিয়ারিং একদিনে নাও হতে পারে, একাধিক দিন ধরে চলতে পারে। এবং এই হিয়ারিংয়ের পরে বিচারপতিরা বলবেন যে তিনি কত তারিখে রায়দান করবেন। নির্দিষ্ট দিনে সেই রায়ের দিনে রায়টি যখন ঘোষণা করা হবে, প্রত্যেকটা ইস্যু ওয়াইজ তিনি তাদের অবজারভেশন বা তাদের ডিসিশন, বিচারপতিরা তাদের ডিসিশন জানিয়ে দেবেন। It is not necessary that they will read out the entire decision judgment. অপারেটিভ পার্টটুকুই হয়তো তারা বলেন, আর বাকিটুকু তো ওয়েবসাইটে তো আপলোড করেই দেওয়া হয়, বা সার্টিফাইড কপি তো দুপক্ষই পেয়ে যাবে, বা অন্তত দুটো যে লিটিগেন্ট আছে তারা তো পাবেনই, আর ওয়েবসাইট থেকে তো আপলোডেড কপি তো সবাই তো দেখতেই পাবেন। এরপরে আরেকটা জিনিস থেকে যায়, ডিফারেন্স বিটুইন জাজমেন্ট অ্যান্ড ডিক্রি। হোয়াট ইজ ডিক্রি?
ধরুন এমন একটা জাজমেন্ট বেরোলো যে বিচারপতিরা বলে দিলেন যে এইভাবে এইভাবে জিনিসটা নিষ্পত্তি করতে হবে, লিটিগ্যান্ট বা ডিসপিউটেন্ট এ অ্যান্ড ডিসপিউটেন্ট বির মধ্যে এইভাবে ব্যাপারটা মীমাংসা করে নিতে হবে। তখন যদি দুই পক্ষ যদি নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করে যদি সেটা কোর্টকে জানিয়ে দেয়, কোর্টের যে রেজিস্ট্রার জেনারেলের উপস্থিতিতে, তখন সেটা কিন্তু ফাইনাল হয়ে গেল এবং তাতে কোর্টের ছাপ পড়ে গেল। সেখান থেকে কিন্তু আর বেরিয়ে আসার কোনো স্কোপ নেই, কারণ যেহেতু এগ্রিমেন্ট হচ্ছে তার মানে তারা আর ওপরের দিকে যাবেন না। সো দিস ইজ নট অ্যাপিলেবল এবং এটাকেই বলে ডিক্রি। জাজমেন্টের এগেনস্টে কিন্তু অ্যাপিল হয়, ডিক্রির এগেনস্টে কোনো অ্যাপিল হয় না। দিস ইজ বাইন্ডিং। সো দিস ইজ অল অ্যাবাউট High Court procedure, powers, rules, regulations, etc. in nutshell. কেমন লাগলো জানাবেন। একটা এপিসোডে যদি হাইকোর্টের মতো বিশাল ব্যাপারকে ব্যাখ্যা করা যায় না, চেষ্টা করলাম। আপনাদের যে কমেন্ট তার মাধ্যমে বুঝতে পারবো এপিসোডটা কেমন হলো। আর যদি শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে তো উৎসাহিত হই, সেই আশাই করছি। নমস্কার।